এক নম্বর কি বলছে, অনুপাত নির্ণয় করো। রোমান নাম্বার 1, 5 কিমি ও 500 মিটার। সর্বপ্রথম আমাদের উপরে দিয়ে দিয়েছে অনুপাত নির্ণয় করো। তো অনুপাতের চিহ্নটা কীরকম, এইরকম আমরা দেব। তো 5 কিমি ও 500 মিটার। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি একদিকে কিমি আর একদিকে মিটার। তো সবার আগে আমাদেরকে জানতে হবে কিমি অথবা কিমিকে আমরা বলি কিলোমিটার, এবং মিটারের মধ্যে ব্যবধান। তো আমরা কি জানি, 1 কিমি 1000 মিটারে হয়। তো যখন বড় সংখ্যা দেবে এবং ছোট সংখ্যার সঙ্গে দেবে, অথবা বড় নামের সঙ্গে ছোট নাম দেবে, তখন কি হয়, বড় নামটা ছোট নামে পরিবর্তন হয়ে যায়। মানে কিমি যখন কিলোমিটার ও মিটার যখন দুটি দেবে, দুটির মধ্যে অনুপাত বের করতে হয়, তখন কি করতে হবে, আমাদের সমান সমান বেছে নিতে হবে। তখনই আমরা এটাকে আমরা অনুপাতে নিয়ে যেতে পারবো সুবিধা মতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 কিমি ও 500 মিটার। তখন এখন কি করবো, আমরা এই কিলোমিটারটাকে প্রথমে মিটারে কনভার্ট করব। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে 1 কিমি কত মিটার, 1000 মিটার। তাহলে যদি আমরা এটা জানি, তাহলে আমরা অঙ্ক করতে পারবো। তো সর্বপ্রথম 5 কিমি ও 500 মিটার দিচ্ছে। তো সর্বপ্রথম উপরে দিয়ে দিয়েছে অনুপাত নির্ণয় করো। তো সলিউশন দিয়ে আমরা শুরু করব। 5 কিমি, যেহেতু অনুপাত নির্ণয় করো, তাহলে এই জায়গার মধ্যে আমরা অনুপাত বসিয়ে দেব 500 মিটার। এবার কি করব, আমরা কিমিটাকে মিটারে চেঞ্জ করে নেব। তো কিমিটাকে যদি মিটারে নেই, তাহলে আমরা কি লিখতে হবে, 1 কিমি কত মিটার, 1000 মিটার। তো এই কিমি যদি তুলে নেই, তাহলে এখানে কত লিখতে হবে, 1000। যদি 1000 লেখার সাথে সাথে কি হয়ে যাবে, পুরোপুরিটা মিটারে কনভার্ট হয়ে যাবে, ইস টু 500 মিটার। এদিকে যেটা আছে সেটা বসে থাকবে। এবার 5,000-এ 5000, এবার মিটারে কাট হয়ে যাবে, ইস টু 500 মিটার। এবার কি হবে, শূন্য আমরা দেখবো অপর দিকে। এখন আমরা কি করি, এইভাবে আমরা কাটাকাটি করতে পারবো, যে শূন্য শূন্য আমরা কেটে নেই, একটা কাটা হয়ে গেল। আবার আরেকটি। তাহলে একদিকে দেখতে পাচ্ছি 5 আর আরেকদিকে 50। তখন আমরা কি করব, 5 দিয়ে 50কে ভাগ করার চেষ্টা করবো। তো আমরা 5-এর টেবিল বলবো, 5×10 50। তো 5×1 5, 5×10 50 ইকুয়াল টু 10। এদিকে আমরা দেখতে পাচ্ছি ইস টু 1। এই হলো আমাদের অঙ্ক। এবার 2 নম্বর কি দেখতে পাচ্ছি, 6 সপ্তাহ 21 দিন। তো সর্বপ্রথম আমরা জানতে হবে সপ্তাহ বড়, দিন ছোট। মানে 7 দিনে 1 সপ্তাহ হয়। তাহলে প্রথমে আমরা কী করতে হবে, সপ্তাহকে দিনে পরিবর্তন করতে হবে। তো যদি করি, তাহলে কি করব, আমরা এই সপ্তাহে উঠিয়ে, তো কয় দিনে 1 সপ্তাহ হয় সেটা আমরা সেই দিনটিকে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা কী করব, সলিউশন দিয়ে অনুপাত নির্ণয় করো বলছে। তাহলে অনুপাত এই জায়গার মধ্যে আমরা শুধু অনুপাত চিহ্নটি বসাবো। 6 সপ্তাহ, জায়গায় অনুপাত বসাবো 21 দিন ইকুয়াল টু 6 ইন্টু সপ্তাহকে আমরা দিনে নিতে হবে। তাহলে সপ্তাহকে যদি আমরা দিনে নিই, তাহলে 1 সপ্তাহ কত দিন, 7 দিন। এই 7 ইন্টু করার সাথে সাথে পুরোপুরিটা দিনে পরিবর্তন হয়ে চলে যাবে, ইস টু 21 দিন। এবার কি হবে, দিনে দিনে কাট করে দেব, ইস টু। এবার আমরা এই জায়গায় আমরা লিখে নিতে পারবো, কাটাকাটি করতে পারবো, যেহেতু 3 দুগুণা 6, 3 দিয়ে 6কে ভাগ করা যাবে। এবার 3 দিয়ে 21কে যাবে, 3×7 গিয়েছে। এবার কি হবে, 7 দিয়ে 7, এদিকে 7 দিয়ে কাটাকাটি যেতে পারে, 7 এদিকে 7 কাটা হয়ে গেল। তাহলে এদিকে 1 থাকলো শুধু, আর এদিকে 2 থাকলো। তো 2:1। তাহলে এখানে কি পেয়েছি, 2:1।
এবার 6 সপ্তাহ ও 21 দিন। সম্ভবত আমরা দুইবার একই দাগ লিখে নিয়েছি। এবার এই অঙ্কটি দেখে নেই। 30 দিন ও 210 ঘন্টা। এবার কি পেয়েছি? দিন এবং ঘন্টা। তো আমাদেরকে দেখতে হবে দিন বড় না ঘন্টা বড়। তো যদি আমরা জানি সাধারণ নলেজ, তো কি একদিন 24 ঘন্টা, তাহলে আমরা দিনকে কিসে নিতে হবে? ঘন্টাতে নিতে হবে। যদি ঘন্টাতে নিতে হয় তখন আবার কী করবো? দিনটিকে উঠিয়ে ঘন্টা হিসাবে এখানে বসিয়ে দিতে হবে। তো সর্বপ্রথম আমরা শুরু করব সলিউশন দিয়ে। তো 30 দিন ওর পরিবর্তে কি হবে? অনুপাত বলছে, তাহলে এখানে অনুপাত বসিয়ে দেব। 210 ঘন্টা ইকুয়াল টু 30 ইন্টু দিনটা কি প্রথমে কি করতে হবে? ঘন্টাতে নিতে হবে, কারণ আমরা যদি নেই তাহলে আমরা কাটাকাটি করতে পারবো এবং সঠিক মাধ্যমে অঙ্ক বের করতে পারবো। তো কয় দিনে কয় ঘন্টা একদিন হয়? 24 ঘন্টা একদিন হয়, তাহলে এখানে আমরা 24 লিখে নেব। লেখার সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে? দিন, এই দিনের জায়গাটা কী হয়ে যাবে? আমরা ঘন্টাতে পরিবর্তন হয়ে যাবে। ইস্টু 210, এটাকে আমরা ইংরেজিতে ইস্টু বলতে পারবো। ঘন্টা। এবার ঘন্টায় ঘন্টা কাটাকাটি হয়ে যাবে। এবার কি হয়? শূন্য আছে, শূন্যে শূন্য কাটাকাটি হয়ে গেল। এবার 3 আছে, 3 দিয়ে যদি 21কে ভাগ করি, 3 সাতা 21। এবার 7 দিয়ে ভাগে দেখি, চেষ্টা করে কাটাকাটি যায় কি না। 7 থেকে 7, 7 দুগুণা 3 সাথে 4 সাথে 28, তো যাচ্ছে না। তাহলে কীভাবে হবে? 24:7 অনুপাত। এবার 7 বছর ও 18 মাস। আবার পেয়েছি কি? বছর এবং মাস। তো বড় কোনটি? এটি বড়, কারণ আমরা জানি 12 মাসে 1 বৎসর হয়। তো কি করতে হবে? আগের মতন বছরটাকে তুলিয়ে মাসে 1 বছর কত মাস সেটি এখানে পুরো করে নিতে হবে। তো প্রথমে আমরা কি করব? অনুপাতের অঙ্ক তুললে কি করব? অনুপাত বসিয়ে দেব। তারপর এর পরিবর্তে অনুপাত, তারপর 18 মাস, এইভাবে লিখে নেব। তারপর কি 7 ইন্টু বছরটাকে যদি তুলে কি করতে হবে? আমাদের মাসে নিতে হবে, কারণ মাসে নেওয়ার কারণ যদি মাসে নেই তাহলে অপর একটি আর একটি আমরা কাটাকাটি করতে পারবো এবং অঙ্ক সহজভাবে করে নিতে পারবো। তো বছরকে যদি তুলে নিই তাহলে 1 বছর কত মাস? 12 মাস। এই 12 লিখে নিতে হবে এখানে। তারপর লিখে নেওয়ার পর পুরোপুরিটা কি মাসে পরিবর্তন হয়ে যাবে। ইস্টু 18 মাস। এবার কি করব? আমরা মাসে মাসে কাট করে নেব। তারপর দেখব আমরা কাটাকাটি যায় কিনা। এখানে 12 আছে, এখানে 18 আছে, তাহলে কি দেখব? 3 দিয়ে যায় কি না। 3 6 18, 3 4 হাত 3 দিয়ে যাচ্ছে, 3 4 12, 3 6 18। আচ্ছা, আবার যাবে 2 দুগুণা 4, 3 দুগুণা 6। কারণ 3 দিয়ে 2কে যাবে না এবং 3 দিয়ে 7কেও যাবে না, তাহলে এদিকে থাকলো কত? 7 পূরণ 2, 7 দুগুণা 14 অনুপাত, এদিকে শুধু 3 থাকলো 3। এই হলো আমাদের অঙ্ক। এবার কি বলছে? 2 নম্বর, নিচের অনুপাতগুলো সমমান বিশিষ্ট হবে কি হবে না বিচার করো। তো সেটা আমরা কি করব? আমরা অঙ্কের মাধ্যমে করে নেব। তো এই অঙ্কটি আমরা এইভাবে করব। তো সমান ভগ্নাংশ হবে কিনা এটা দেখে নিতে হবে। তাহলে 5/4 সমান 2/3 হয় কিনা আমরা এটা টেস্ট করব। তো সর্বপ্রথম আমার অনুপাতে দেওয়া আছে, তো 4/5 এবং 2/3। তো আমরা কি করব? প্রথমে আমরা যখন সমান ভগ্নাংশ বের করতে হবে তখন আমরা নিচের জায়গাটা কি করব? আমরা সমান করে নেব। কীভাবে করব? আমরা লসাগুর মাধ্যমে করব। 1 নম্বর দেখবো এখন লসাগু যায় কিনা। তো 5 দিয়ে যদি 3কে ইন্টু করি বা লসাগু নেই, তাহলে কি হবে? এখানে লসাগু হবে না, কারণ নিচের দুইটি কি আছে?
মৌলিক সংখ্যা যখন দুইটির মধ্যে যখন দুইটি মৌলিক সংখ্যা থাকে তখন সেটা সেই জায়গায় লসাগু না নিয়ে আমার পূরণ করে নিলেই হবে। তো 5 এবং 3কে যদি আমরা পূরণ করি কত হবে? 3 5 15। তাহলে এইভাবে আমরা লিখব 5 এবং 3কে যদি পূরণ করি 3 5 15, 5-এর সাথে 3 পূরণ হলে 15 পাবো। এবার 3 আছে, 3-এর সাথে 5 পূরণ করে আমরা কী পাবো? 15 পাবো। যদি যার নিজ সমান সব ভগ্নাংশে তাকে সমমান ভগ্নাংশ বলে। তো এবার কি এখন উপরে আমরা পাচ্ছি 4 লেখা আছে, তাহলে 4 ইন্টু, এখন কি নিয়ম? নিচে যে সংখ্যাটি ইন্টু হবে উপরে ঠিক সেই সংখ্যাটি ইন্টু হতে হবে। তাহলে 3 ইন্টু দিয়ে দিচ্ছি। ঠিক তো এখানে 2 আছে, 2 বসাবো পূরণ, নিচে যত ইন্টু হয়েছে তত ইন্টু উপরে দিতে হবে, বসিয়ে দিলাম। এবার 3 4 12, 3 5 15। এবার এদিকে আসি, 5 2 10, 3 5 15। এবার দেখতে পাচ্ছি যে 15 ভাগের 12 এবং 15 ভাগের 10, এটার মধ্যে বড় কোনটি? এটি। তার মানে এই দুইটি সমান নয়। অতএব কি কোশ্চেনে কি দিয়েছে? সমান বিশিষ্ট হবে কি না বিচার করো। তবে আমরা লিখে নেব হবে না, অথবা সমান বিশিষ্ট ভগ্নাংশ হবে না। এবার 2 নম্বর, ঠিক তো ভাগের মতো করব। 7 ভাগের 7/15, 21/45। এটা আমরা কীভাবে বসালাম? যেটা 7 আছে এটা সবসময় উপরে বসবে ভগ্নাংশের, এবং যেটা 15 এটা কোন সময় কোন জায়গায় এসে বসবে? নিচে। তো নিচে এটাকে ভগ্নাংশের কোন জায়গায়? হর বলি, এবং উপরের অংশটাকে আমরা বলি লব। এবার ঠিক তো এই জায়গার মধ্যে আমরা কি করব? এই নিচের হরকে আমরা কি করব? লসাগু নিয়ে নেব। এই 2 ভগ্নাংশে হরের আমরা লসাগু নিয়ে নিই। তো এখানে 15 পেয়েছি আর নিচে 45। তো দেখেন এখানে মৌলিক সংখ্যা নাকি? তো আমরা দেখতে পাচ্ছি এখানে মৌলিক সংখ্যা কোনোটি নেই, এটা সবগুলো দুইটি যৌগিক। তো 15 এবং 45 আমরা লসাগু নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেই। 15 যেহেতু আছে 3 দিয়ে যাবে, 3 5 15, তারপর কমা 3 দিয়ে 45 ভাগ করব। কীরকম ভাগ করব? 3 দিয়ে প্রথম 4কে ভাগ করব, 3 একে 3, হাতে 1 থাকলো 1, আর সাইডে 5 লেখা আছে, তাহলে কত হবে? একসাথে 15। 3 দিয়ে 15কে যখন ভাগ করবো তখন হবে 3 5 15। এবার 5 এবং 15 সহজে যাবে, 5 দিয়ে যাবে, কারণ এককে করে যদি 0 এবং 5 থাকে তখনই 5 দিয়ে যায়। তো 5 একে 5, 3 5 15। তো কত পেলে আমরা? 3 5 15, এবং 15 দিয়ে যদি 1কে ইন্টু করি, 15কে 15, এবং এই 15 দিয়ে 3কে যদি ইন্টু করি, 3 3 15 45 ইকুয়াল টু, আমরা এই দুইটি লসাগু কত পেয়েছি আমরা? 45। তো 15-এর সাথে যদি আমরা 15-এর সাথে কত ইন্টু হলে আমরা 45 পাবো? 3 15 45। তো নিচে তো ইন্টু হয়েছে, উপরটার সাথে ঠিক তদ্রুপ সেই নাম্বারই ইন্টু হবে। তো দেখে নেই ঠিক উপরটার মতন। তো 45-এর সাথে কত ইন্টু হলে 45 হবে? যে লসাগু পেয়েছি 45, তো 45 একে 45। তো নিচে যে সংখ্যাটি ইন্টু হয়েছে উপরের ঠিক সেই সংখ্যাটি ইন্টু হতে হবে। তো নিচে 1 হয়েছে, উপরটার সাথে 1 ইন্টু হবে, ইকুয়াল টু 3 7 21, 3 15 45 ইকুয়াল টু 45 একে 45, 21 একে 21। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি 21/45, 21/40। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে সমান ভগ্নাংশ। অতএব কি প্রশ্ন হবে? কি বলছে? সমান বিশিষ্ট হবে কি না হবে না? এখানে আমরা কি লিখে নেব? হবে। এবার 3 নম্বরে আসি, 6:8 ও 54:70। ঠিক তো এটাকে আমরা আগের মতন করব, এইভাবে লিখব। প্রথমটাকে আমরা লবে বসাবো, তারপরটাকে আমরা কিসে বসাবো? হরে। তো উপরের অংশকে বলে ভগ্নাংশের লব এবং নিচেরটাকে বলে হর। তো বসিয়ে দিই ঠিক তো বাকেটের মতন 54/72। এখন দেখবো আমরা কোনটির লসাগু নিতে হয়? হরের লসাগু নিতে হয়। তো হরে আমরা কি দেখতে পাচ্ছি? 8 আর 72। তখন এই দুইটি আমরা লসাগু নিয়ে নেব, 8 এবং 72। তখন দেখতে পাচ্ছি কত দিয়ে যাবে? সরাসরি যদি আমরা নামতা জানি তাহলে 2 দিয়ে
যাবে, 4 দুগুণ 8 এবং 2 দিয়ে যদি 72কে ভাগ করি, 2 দিয়ে যদি 7কে ভাগ করি, 3 দুগুণা 6, হাতে থাকলো 1 এবং 2 হলো 12, 6 দুগুণা 12 বা 4 হাত এবং 6টি আছে, তো 4 দিয়ে সোজাসুজি যাবে, 4 একে 4, 4 নং 6টি। আর এখন দেখতে পাচ্ছ আর কিছু দিয়ে যাচ্ছেন, তো এবার কি করব আমরা, 2 দিয়ে 4কে ইন্টু করব, 4 দুগুণা 8, 8 আর 9 কত হয়, 8 নং 72। তাহলে আমরা কত পেলাম, লসাগু 72। এবার 8-এর সাথে কত ইন্টু হলে 72 পাবো, তার মানে 8-এর সাথে কত ইন্টু হলে আমরা 8 দিয়ে যদি 72কে ইন্টু করি তাহলে আমরা কত পাবো, তার সঙ্গে সঙ্গে আমরা 8-এর নামতা পড়ব 8 নং 72। তাহলে 8-এর সাথে 9 পূরণ হলে 72 পাবো। ঠিক তদ্রুপ নিচে যত ইন্টু হয়েছে উপরটার সাথে এত ইন্টু হবে। এবার 8 নং 72, 6 নং 54। এবার নিচেরটি দেখে আসি, তো 72-এর সাথে কত ইন্টু হলে 72 পাবো, 72 একে 72। এবার নিচে যত ইন্টু হয়েছে উপরটার সাথে ঠিক সেই সংখ্যাটি ইন্টু হবে। তো 54-এর সাথে কত ইন্টু হবে এখানে, 1। তাহলে 54 একে 54, 72 একে 72। তো এখানে দেখতে পাচ্ছি উভয় ভগ্নাংশ সমান। তাহলে আমি কীভাবে লিখতে পারবো, সবাই সমান, এতএব কি লিখব, সমান বিশিষ্ট সংখ্যা হবে বা সমান বিশিষ্ট হবে কি না হবে না, হবে লিখলেই হবে। তারপরে 4 নম্বরে চলে যাচ্ছি, তো 13:14, তো 13:14 লিখলাম এবং 14:13। এবার এটাকে কি করব আমরা, 14 এবং 13কে লসাগু নিয়ে নেই। এবার দেখতে পাচ্ছি এই দুটি সংখ্যার মধ্যে একটি মৌলিক এবং একটি যৌগিক। যখন দুটি সংখ্যার মধ্যে একটি মৌলিক পাওয়া যাবে তখন সেই জায়গায় কোনো আর লসাগু নিয়ে নেওয়া যাবে না। তখন কি করব আমরা, এই দুইটির মধ্যে ইন্টু করে নেব। তো দেখি 14-র সাথে 13 ইন্টু করলে কত হয়, 4-14 56, 4-14 কত, 4-14 হবে না, তো এখানে 13 দিয়ে 4কে ইন্টু করব, 4-13 52, 5 থাকবে, 13কে 13, 5 18, 182। তাহলে আমরা পেয়েছি টোটাল কত হলো ইন্টু করার পর 182। তো 14-র সাথে কত ইন্টু হলে আমরা 182 পারবো, 14-র সাথে যেহেতু এই দুইটি ইন্টু হয়েই এত হয়েছে, তার মানে 14-র সাথে 13 ইন্টু হলে আমরা 182 পাবো। এখন নিচে যত ইন্টু হয়েছে উপরটার সাথে ঠিক সেই সংখ্যাটি ইন্টু হবে, সাধারণ কথা। তো 14 পূরণ 13 কত পেয়েছি আমরা, 182 এবং 13 কত হয় যদি আমরা পূরণ করি, 13 169। তারপর 13 সাথে কত ইন্টু করব, 14, কারণ একই কথা 14-র সাথে কত ইন্টু করব, যেহেতু নিচে 14 হয়ে ইন্টু হয়েছে উপরটার সাথে এত 14 ইন্টু করব। তো 13-14 182 হবে এবং 14-14 কী হবে, এখানে 13-তে 169 হয়েছে, 14-14 196। তো আমরা দেখতে পাচ্ছি যে এটি বড় হয়ে গেছে, এটি ছোট, তাহলে এখানে সমান হয়নি, অতএব হবে না, সমান বিশিষ্ট ভগ্নাংশ হবে না। তিনটি জ্যামিতি বাক্সের মূল্য 33 টাকা। 886 টাকায় কয়টি জ্যামিতি বাক্স পাওয়া যাবে? এই অঙ্কটি আমরা ঐকিক নিয়মে করব। তো কি করতে হবে, কীভাবে করতে হবে, তিনটি জ্যামিতি বাক্সের মূল্য 33 টাকা বলছে, 886 টাকায় কয়টি জ্যামিতি বাক্স পাওয়া যাবে। তো আমাদেরকে কি বের করতে হবে, জ্যামিতি বাক্স বের করতে হবে। তো প্রথমে আমরা কী লিখা আছে, তিনটি জ্যামিতি বাক্সের মূল্য 33 টাকা। তো কীভাবে লিখবো, আমার যেহেতু জ্যামিতি বাক্স বার করতে হবে তাহলে আমরা এইভাবে লিখতে পারবো, 33 টাকায় জ্যামিতি বাক্স পাওয়া যায় তিনটি, এইভাবে লিখতে হবে, যে কারণ যেটি আমরা বের করতে হবে সেটি আমরা ডান দিকে লিখতে হবে। তো বলছে এখানে কয়টি জ্যামিতি বাক্স, মানে জ্যামিতি বাক্স বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা শুরু করছি, তিনটি জ্যামিতি বাক্সের মূল্য 33 টাকা, এইভাবে আমরা লিখব 33 টাকায়
জ্যামিতি বাক্স পাওয়া যাবে। বা 33 টাকা জ্যামিতি বাক্সের মূল্য। এইভাবে আমরা লিখতে পারি। জ্যামিতি 33 টাকা জ্যামিতি বাক্স পাওয়া যাবে 3টি। যেহেতু সবার লাস্টে দিচ্ছে যে কয়টি পাওয়া যাবে বলে, এই জন্য লিখে নিলাম 33 টাকায় জ্যামিতি বাক্স পাওয়া যাবে 3টি। যেহেতু 33 টাকায় জ্যামিতি বাক্স পাওয়া যাবে 3টি, তাহলে 1 টাকায় কয়টি জ্যামিতি বাক্স পাওয়া যাবে? যেহেতু কমবে তখন কি হবে, নিচে 33 এসে যাবে, উপরে 3 বসে পড়বে। এত লাগবে না। এতএব আমাদেরকে কি বের করতে হবে? কত টাকায়? 886 টাকায় কয়টি জ্যামিতি বাক্স পাওয়া যাবে? তাহলে আমরা এই টাকার নিচে লিখব 886, কমা দিয়ে বুঝাবো টাকায়, কমা দিয়ে বুঝাবো ডাবল কমা দিয়ে বুঝাবো জ্যামিতি, ডাবল কমা বাক্স পাওয়া যাবে। কীভাবে লিখবো আমরা? উপরের 3 নিচে 33। যেহেতু আগে 1 টাকা জ্যামিতি বাক্স পাওয়া যাবে, তো এখন কি হয়েছে? কমিয়ে গিয়েছে। এবং 286 টাকায় যখন কতটি জ্যামিতি বাক্স পাওয়া যাবে তখন কি হবে? এখন আমরা জ্যামিতি বাক্স বেড়ে যাবে পাওয়া, কারণ 1 টাকায় জ্যামিতি বাক্স কী হবে? কম পাওয়া যাবে, কিন্তু 886 টাকায় অনেক জ্যামিতি বাক্স পাওয়া যাবে, সেহেতু সেটি আমরা পুরনো অবস্থায় আমরা লিখে নেব। এবার কি করব? আমরা কাট করব। 3 দিয়ে 33কে ভাগ করি, 3 11 33, 11 দিয়ে আমরা 286কে আমরা ভাগ করি। যদি আমরা আলাদা ভাগ করি 11 দিয়ে 286কে, তো 11 দিয়ে 28কে ভাগ করব। 11কে 11, 11 দুগুণা 22, 3 11 33, তো বেশি হয়ে যায়, তাহলে কি লিখতে পারি আমরা? 11 দুগুণা 22। এবার 8 থেকে 2 বিয়োগ করলে পাবো 6, এবং 6 নেমে যাবে 66। 11 দিয়ে 64কে ভাগ করব, 6 11 66, তাহলে আমরা পেয়ে গেলাম 26। তাহলে 11 দিয়ে 286কে ভাগ করলে আমরা পাবো 26 ইকুয়াল টু 26টি। তো এত আমরা কি পেয়েছি? 886 টাকায় কয়টি জ্যামিতি বাক্স পাওয়া যাবে? 26টি পাওয়া যাবে। এবার 4 নম্বর কী বলছে? কল্পনা 160 টাকায় 10টি বল কিনল এবং জয়মতী 128 টাকায় 8টি বল কিনল। দুজন একই দামে কিনেছিল কি? মানে 660 টাকায় 10টি বল একজনে কিনলো এবং জয়মতী 128 টাকায় 8টি, মানে 10 দিয়ে যদি 160কে ভাগ করি, বলছে এখানে কি একটি, এখানে একটি বল কি সেই দামে কিনেছিল কল্পনা এবং জয়মতী। তো লিখব আমরা কল্পনা কিনেছিল কি 160, 10 দিয়ে যদি 160 ভাগ করি, 10 একে 10, 6 নামে পড়বে 60, 6 10 60। প্রতিটি কথা বললো 16। তারপর জয়মতী কিনেছিল 128টি, কতটি? 8টি 128 টাকায়। তা আমার মানে 8 দিয়ে 128কে ভাগ করে দেই, 8টাকে 8, 4 নামলো 48, 6টা 48। এবার প্রশ্নে বলছে ওরা কি দুইজন একই দামে কিনেছিল? যেহেতু এখানে 16 পেয়েছি, এখানে 16, মানে এতএব দিকে এতএব ওরা দুজন একই দামে কিনে, এতএব এইভাবে লিখবো, ওরা কি দুজন একই দামে কিনে, অতএব একই দামে কিনেছিল। এবার 5 নম্বর কি বলছে? জেনেলিয়া পুরো বছরটির জন্য গড় ভাড়া বাবদ 64,000 টাকার প্রয়োজন। যদি 3 মাস পর ভাড়া দিতে চায় তবে ওকে কত টাকা দিতে হবে? মানে কি বের করতে হবে? কত টাকা? প্রথমে প্রশ্ন দিয়ে দিয়েছে যে বছরটির জন্য গড় ভাড়া বাবদ 64,000 টাকা। এখন বলছে যে 3 মাস পর কত টাকা দিতে চায়, মানে ও পুরো বছরের টোটাল ওর গড় ভাড়া লাগে 64,000। 3 মাসে কত টাকা লাগবে? যেহেতু 3 মাসে কম লাগবে, তো বছর এবং মাস ব্যবধান, তো 1 বছর কত মাস? 12 মাস। তাহলে আমরা এইভাবে ঐকিক নিয়মে বের করব। 1 বছর বলছে যে বছরটির জন্য গড় ভাড়া বাবদ 64,000 টাকা লাগে,
তো এইভাবে লিখবো বছর, যেহেতু এখানে 3 মাস দিয়েছে, এইভাবে লিখবো বছর কয় মাস, 1 বছর 12 মাস, এইভাবে লিখবো 12 মাসে 12 মাসে জেনেলিয়ার প্রয়োজন কত টাকা? 64,000 টাকা। এতএব যেহেতু 12 মাসে জেনেলিয়ার 66,000 টাকা প্রয়োজন, তো 1 মাসে জেনেলিয়ার কত প্রয়োজন হবে? 64,000 লাগবে নাকি না? তখন কি হবে? কম লাগবে। সেহেতু যদি কম লাগে তখন কি হবে? 12টা নিচে এসে যাবে এবং 66,000টা উপরে থাকবে। এতএব এবার আমাদের কি বের করতে হবে? 3 মাসে কত টাকা বাড়া লাগবে। যেহেতু 1 মাসে যদি এত টাকা বাড়া লাগে, তো 3 মাসে জেনেলিয়ার প্রয়োজন। এখন কি হবে? যদি 1 মাসে যদি এত টাকা বাড়া লাগে, তখন 3 মাসে কি লাগবে? বাড়া আরও বেশি লাগবে। মানে 1 মাসে বাড়া যদি 10 টাকা লাগে, 3 মাসে বাড়া কত টাকা লাগবে? 30 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 30 টাকা। তখন কি হবে? টাকাটা বেশি বেড়ে যাবে। সেহেতু এখানে আমরা কি লিখবো? যেহেতু 64,000 নিচে 12, এটাকে আমরা ঠিক তো সেইভাবে লিখবো। যেহেতু 3 মাসে যদি 1 মাসে যদি এত লাগে, 3 মাসে কী হবে? বাড়াটা আরও বেশি লাগবে। সেহেতু এখানে 3 পুরনো অবস্থা বসে পড়বে। এবার 3 দিয়ে 12কে ভাগ যদি করি, তাহলে কত পাবো? 4। এবার 4 দিয়ে আমরা পুরোটাকে ভাগ করব, কত পাবো? আমরা আলাদা ভাগ করব 4 দিয়ে। 4 একে 4 দিয়ে আমরা 6কে ভাগ করব। 4 একে 4, 6 থেকে 4 বিয়োগ হলে 2 পাবো। 6 না, যেহেতু 4 দিয়ে 2কে ভাগ করা যাবে না, সেহেতু আমরা 6টাকে নামিয়ে দিচ্ছি। 26। তো 4 দিয়ে 26কে ভাগ করব। 3 আর 4 আটা 32, বেশি হয়ে যায়। 4 6 26, 5 6 30 হয়ে যায়, তাহলে বেশি হয়ে পড়লো। তো 4 6 26, 4 6 24। তো 6 থেকে 4 বিয়োগ করলে কত পাবো? 2। এবার কী করবো? আমরা শূন্য একটি নামিয়ে দেবো। কত হবে? 20। 4 5 20। তো একটি নামিয়ে দিয়েছি, আমাদের মিলে গিয়েছে। তাহলে আর কয়টি বাকি থাকলো? শূন্য 2টি। যেহেতু একটি নেমে পড়েছে, তার বাকি থাকলো 2টি। তখন এই 2টি উপরে চলে যাবে। তো নিচে তো 20 মিলে গিয়েছে, এইভাবে লিখে ফেলবো। তো কত পেয়েছি আমরা? 16,500। অতএব এই হলো আমাদের উত্তর। তো ওর 3 মাসে কত টাকার প্রয়োজন বাড়া দিতে গেলে 16,500 টাকা প্রয়োজন।